ম্যাচের তখন 66 মিনিট চলছে। ম্যাথিয়াস কুনহাকে তুলে নিলেন কার্লো অ্যানচেলত্তি। মনে করা হচ্ছিল যে আসলে এই চালটা ঠিক ছিল কি না। ভিনিসিয়াস জুনিয়র যেভাবে খেলছিলেন, শুধু গোলটা পাননি এই ম্যাচে, পুরো ম্যাচে জাপানি ডিফেন্ডারদের, স্ট্রাইকারদের, মিডফিল্ডারদের, মানে সবাই তো আসলে নিচে এসে ব্লক করার চেষ্টা করছিল ব্রাজিলের অ্যাটাককে। রীতিমতো যেন হৃত্বিকের নাচ নাচিয়েছেন। ভিনির সাথে কুনহার যেই রসায়নটা এক্সপেক্ট করা হচ্ছিল যে সেটার মাধ্যমে হয়তো সেকেন্ড গোলটা ব্রাজিল পেয়ে যাবে, 1-1 সমতা, 66 মিনিটে খেলা চলে, ঠিক সেই সময়টায় মার্টিনেল্লিকে মাঠে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন আনচেলত্তি। মাস্টার স্ট্রোক। 66 থেকে 96, মানে 90 মিনিটে নির্ধারিত সময় শেষ, ইনজুরি টাইম 6 মিনিট দেওয়া হয়েছে। ষষ্ঠ মিনিটে গিয়ে, 96তম মিনিটে গিয়ে ব্রাজিলের জয়সূচক গোলটি করলেন সেই মার্টিনেল্লি, নাম্বার 22। ব্রাজিল জিতে গেল। রাউন্ড অফ 32-তে ব্রাজিল চলে গেল। জাপান, যাদের টার্গেটটাই ছিল শেষ পর্যন্ত ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে গিয়ে তারপরে হয়তো তারা অ্যাটাকের পরিকল্পনা করবে, তার আগ পর্যন্ত যেভাবে লো ব্লক চালিয়ে যাচ্ছিল, 10 জন ফুটবলার মোটামুটি গোলকিপারের সামনের যে জায়গাটা রয়েছে ডিবক্সের ভেতরে পালে ঢুকে গিয়ে যেভাবেই হোক ব্রাজিলের অ্যাটাককে প্রতিহত করবে, সেই পরিকল্পনা ভেস্তে গেল। ব্রাজিলের এই জয়, মার্টিনেল্লির জয়সূচক গোল, জাপানের এগিয়ে থাকা, নেইমারের মাঠে না নামা আজকের এই ম্যাচটাকে অত্যন্ত রোমাঞ্চকর করেছে। আমি যখন এই ম্যাচটা দেখছিলাম তখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখছিলাম যে আসলে ব্রাজিল গোল খাবার পরে ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে মোটামুটি একটা আনন্দ উৎসব তৈরি করেছে আর্জেন্টাইন সাপোর্টাররা। বাট ব্রাজিলের এই জয়টা পুরো বাংলাদেশের অর্ধেক মানুষকে বিশ্বকাপ থেকে সরে যাওয়া থেকে বাঁচিয়েছে। বাংলাদেশ মানে আর্জেন্টিনা, ব্রাজিল, এবং এই জয়টা খুব বেশি দরকার ছিল। যাই হোক, মেইন প্রসঙ্গে যদি আসি, আজকের ম্যাচটা আসলে যতটুকু ব্রাজিলের শেষ মুহূর্তের আনন্দময় ছিল, তার থেকে শুরুটা ছিল অনেক বেশি জাপানের আধিপত্যের। 29 মিনিটে ওই যে বললাম যে লো ব্লক করে খেলছে জাপান, তাদের 5-4-1 ফরমেশন, মানে যেভাবেই হোক কোনোভাবেই যেন আসলে গোল না করতে পারে ব্রাজিল, ভিনিরা যেন শেষ পর্যন্ত আক্রমণে গিয়ে সফল হতে না পারে, সেই পরিকল্পনা আজকে মাঠে নামা। এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে, সেই পরিকল্পনাকে ভেস্তে দেবার চেষ্টা করতে গিয়ে ব্রাজিল ধরাটা খেলো 29 মিনিটে কাইসু সানো। কাউন্টার অ্যাটাক থেকে একলা বল টেনে নিলেন, মিডফিল্ড থেকে বল ডিবক্সের কাছাকাছি নিয়ে গেলেন এবং ডিবক্সের বাইরে থেকে যেই শটে গোলটা করলেন। 29 মিনিটে ব্রাজিল যেভাবে পিছিয়ে পড়লো, মনে করা হচ্ছিল এই ব্রাজিল আর কামব্যাক করতে পারবে না। কারণ একই সময় ধারাভাষ্যে যারা খেলাটা দেখছিলেন বলা হচ্ছিল যে বিশ্বকাপে এবং সব ধরনের কম্পিটিশনে, এই ওয়ার্ল্ড স্টেজে ব্রাজিল সবশেষ 5বার যখন পিছিয়ে পড়েছিল সেখান থেকে আর কামব্যাক করে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে নাই। কার্লো অ্যানচেলত্তির দল সেই ইতিহাসটা, ক্ষণিকের পরিসংখ্যানকে অন্তত আজকের জন্য ভুল প্রমাণ করেছে। আজকে ব্রাজিলের আক্রমণ যদি দেখেন, যেভাবে তারা অ্যাটাক করেছে, যেভাবে বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে, সেখানটায় আমার কাছে মনে হয় যে ব্রাজিল প্লে মেকিং এ যারা ছিলেন তারা যেমন দুর্দান্ত কাজ করেছেন, জাপানের রক্ষণকে বারবার কাঁপিয়ে দিয়েছেন, সুজুকি জাপানি গোলকিপার তিনি যেন সবকিছু ছাপিয়ে আজকে হাতে আঠা লাগিয়েছিলেন যে বল যেখানে যাক তার হাতেই যেতে হবে। 52 থেকে 56 মিনিট পর্যন্ত সেকেন্ড অর্ধে যখন খেলা হচ্ছিল, যেভাবে অ্যাটাক হয়েছে, একবার এমন অবস্থা ক্রিয়েট হলো যে সুজুকি বল ক্লিয়ার করতে গিয়ে ফ্লাইট মিস করলেন, গোল পোস্টে কোনো কিপার নেই, 2জন ডিফেন্ডার 2বার প্রচেষ্টা করে ব্রাজিলের ওই ফাঁকা গোল পোস্টে গোল করা প্রতিহত করলো। থার্ড টাইম যখন সেই বলে হিট করা হলো, সেটা উপরের বারে লেগে চলে গেল। এরপরে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ক্যাসেমিরোর গোল, দারুণ হেড, ব্রাজিলের সমতা। এবং এর 2 মিনিট পরে ভিনিসিয়াস যেভাবে সবাইকে নাচালেন, 58 মিনিটে ঘটনা সম্ভবত, বল পায়ে নিয়ে ডিফেন্ডারদেরকে ঘুরিয়ে পরবর্তী সময়ে আরো 3-4 জন ভেতরে প্রবেশ করলো, ভিনিসিয়াস তাদেরকেও কাটালেন, বল মারলেন, শেষ পর্যন্ত সেই বল পোস্ট বরাবর গেল ঠিকই, সুজুকির হাতে টাচ করে আবারও বার পোস্টে লেগে গোল হলো না। আজকের এই ম্যাচে যদি ম্যাজিশিয়ান কেউ থাকে, সেটা আমি ডেফিনেটলি বলবো যে ক্যাসিমিরো না, মার্টিনেলি না, ইভেন কার্লো অ্যানচেলত্তি না, ভিনিসিয়াস জুনিয়র। গোলটা শুধু পান নাই, কিন্তু তিনি আজকে যেভাবে জাপানকে টাইট দিয়েছিলেন এবং তাকে মার্ক করতে গিয়ে যেভাবে বারবার বিভ্রান্ত হয়েছে জাপানের ডিফেন্স লাইন আপ, তাতে আলটিমেটলি ওই গোল দুটার সুযোগ ক্রিয়েট হয়েছে।
আপনি খেয়াল করে দেখবেন যে লাস্ট গোলটা হলো মার্টিনেল্লি, তিনি দুই ডিফেন্ডারের মাঝে যে প্লেসটা ক্রিয়েট করতে পেরেছিলেন সেটার মূল কারণই কিন্তু সবার টার্গেটে ছিল ভিনিসিয়াস জুনিয়র, তাকে ঠেকাও। এই যে ভিনিকে ঠেকানোর জন্য আরেকজনকে ওপেন করে দেয়া এবং সেই ওপেননেসের সুযোগটা নিয়ে মার্টিনেল্লি 96তম মিনিটে যে গোলটা করলেন, আলটিমেটলি কিন্তু সেটাই আজকের ম্যাচের ডিসিশন মেক করলো। ব্রাজিল আজকে যে খেলাটা খেলেছে আমার কাছে মনে হয় যে অনেক ছন্দবদ্ধ ছিল। প্রথম গোল খেয়েছে অ্যাটাক করতে গিয়ে, জাপানের টার্গেটটাই ছিল অনেকটা ইতালিয়ান স্টাইলে, আসো আমাদের অ্যাটাক করো, কাউন্টার অ্যাটাকে যখনই সুযোগ পাবো আমি ভরে দিব। সেই সুযোগটাই কাজে লাগিয়ে আলটিমেটলি তারা লিডটা নেয়। তবে যেই পরিকল্পনায় জাপান শেষ পর্যন্ত আসলে গিয়েছে এবং শেষ মুহূর্তের গোল খেয়ে ব্রাজিলকে এই ম্যাচটা হাতছাড়া, মানে ব্রাজিলের কাছে হাতছাড়া হতে দিয়েছে, সেটার মেইন রিজনটাই আমার কাছে মনে হয় যে অতিরিক্ত ব্লক করার প্রবণতা এবং যেভাবেই হোক এক্সট্রা টাইমে পরের 30 মিনিটে ম্যাচটাকে নেয়ার একটা চেষ্টা। কারণ পরের 30 মিনিটসে যদি নিতে পারে, জাপানের টার্গেট ছিল অনেকটা এরকম যে আমি যদি 80 মিনিট 70 মিনিটে গোল খেয়ে যাই তাহলে এই গোলটা ফিরিয়ে দেওয়াটা ডিফিকাল্ট হতে পারে, কারণ আমরা 10 মিনিট 12 মিনিটের বেশি সময় পাবো না। খেয়াল করে দেখুন তাদের যে ডিফেন্সিভ লাইন আপ, যেটা প্রথমার্ধে যতটুকু ডিফেন্স করেছে ওই 5-4 রেখে, দ্বিতীয়ার্ধের মোটামুটি মাঝামাঝি সময়ের পরে, স্পেশালি হাইড্রেশন ব্রেকের পরে পারলে সবাই এসে ডিবক্সের আশপাশে ব্রাজিলকে প্রতিহত করে। এর মূল কারণটাই ছিল তারা চাইছিল যে ম্যাচটা এক্সট্রা টাইমে যাক, এবং সেই চাওয়াটা শেষ পর্যন্ত আর পূরণ হয় নাই। এক্সট্রা টাইমে যাবার মাত্র 1 মিনিট আগে যেই গোলটা মার্টিনেল্লি করলেন সেটাই আলটিমেটলি জাপানিদের স্বপ্নভঙ্গের কারণ হিসেবে পর্যবসিত হয়েছে। আজকের এই ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল অ্যাকচুয়ালি প্লেড ভেরি ভেরি গুড গেম। জাপানও অসাধারণ খেলেছে, বাট টপ 16-এ ব্রাজিলের যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ধরেন আজকে যদি ব্রাজিল আউট হয়ে যেত, ব্রাজিল যদি জিতেন না পারতো, আই এম আর্জেন্টাইন ফ্যান, এই যে ভিনিসিয়াস অসাধারণ খেললেন, অ্যানচেলত্তি অসাধারণ ট্যাকটিক্সের অ্যাপ্লাই করলেন, ইভেন এই দলটা গ্রুপ পর্বে প্রথম ম্যাচটা দ্য ওয়ে দে স্টার্টেড, এরপরে যেভাবে ইমপ্রুভ করেছে এবং সেই ইমপ্রুভমেন্টের নমুনা আজকে আমরা পেয়েছি যে উইদাউট নেইমার আজকে তারা জাপানকে হারিয়েছে। দে হ্যাড প্রেশার, তারা 1-0 গোলে পিছিয়ে ছিল, 1-1 সমতায় ছিল, 96 মিনিট পর্যন্ত তারা জিততেছে ম্যাচটা, সেটা ডিসাইডেড ছিল না। তারপরও অ্যানচেলত্তি নেইমারকে নামান নাই। এই যে নেইমারকে ছাড়াই ব্রাজিল জিততে পারে, নেইমারকে নামালে এক্সট্রা ফ্যাসিলিটিস আসতে পারে, অন্য যারা ডিফেন্ডার রয়েছেন তারা নেইমার কেন্দ্রিক অনেকটা মার্কিং এ চলে যাবেন, সেক্ষেত্রে ব্রাজিলের অন্য ফুটবলাররা কিছুটা হলে স্পেস পেতে পারেন। সেই পরিকল্পনা না করে প্রপার গেমটাকে অ্যাপ্লাই করার অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন কোচ, অ্যান্ড অ্যাকচুয়ালি দ্যাট গিভস দ্য প্রপার রেজাল্ট। সো ওভারঅল ব্রাজিলকে কংগ্রেচুলেশনস ফর রাউন্ড অফ 16, এবং গুরুত্বপূর্ণ আর অনেকগুলো ম্যাচেস রয়েছে, সেই ম্যাচগুলো নিশ্চয়ই আপনারা দেখবেন। বাট ব্রাজিল আর্জেন্টিনা যতদিন বিশ্বকাপে লাইভ থাকবে, এই বিশ্বকাপটা আমার কাছে মনে হয় আমাদের সবার কাছে রোমাঞ্চকর থাকবে। সবাই ভালো থাকবেন।